শুভ বিকেল বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছেতে। তোমাদের সাথে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু সম্পর্কে কিছু তথ্য। 1952 সালের ভাষা আন্দোলনে রওশন আরা বাচ্চু অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। সেই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংগঠিত করা ছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও হলের ছাত্রীদের ভাষা আন্দোলনের পক্ষে সুসংগঠিত করেন। 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গকারীদের মধ্যে তিনি ছিলেন অগ্রগামী। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন লেখক হামিম কামরুল হক। চলো কথা বলি তার সঙ্গে। আপনাকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছে। কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আমার খুব ভালো লাগছে যে এনটিভি জানার আছে বলার আছে মতো একটা অনুষ্ঠান করছে বাচ্চাদের জন্য। তো এতে আসতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগছে। আমাদের খুব ভালো লাগছে, অনেক গল্প করব। একটু শুরুতেই বইমেলা প্রসঙ্গে আসি। আজকে একদম শেষ দিন বইমেলার, দীর্ঘ একটি মাস বইমেলা চললো। আপনার নিজেরও 4টি বই এসেছে এই বইমেলাতে। উপন্যাসের একটি বই এসেছে, গল্পের একটি বই এসেছে, প্রবন্ধ এসেছে একটি, আর আপনি সম্পাদনা করেছেন একটি বই। মোট 4টি বই এসেছে। তো একটু জানতে চাই যে বইমেলাটা আসলে কেমন গেল, কোন ধরনের বই পাঠক বেশি গ্রহণ করছে? আচ্ছা, ধন্যবাদ। বইমেলাটা আসলে আমাদের দিনে দিনে একটা প্রসার বিস্তারের দিকে যাচ্ছে। যেমন সেটা বড় হচ্ছে, তেমন তার মান বাড়ছে মুদ্রণে, তারপরে হলো যে বইয়ের বিষয়বস্তুতে ব্যাপক রকমের বৈচিত্র্য আসছে। আগে পাঠকরা গল্প, উপন্যাস, প্রবন্ধ এইরকম কয়েকটা জায়গায় একটু সীমাবদ্ধ ছিলেন। এখন দেখা যায় যে নানান রকমের বই আসছে। যেমন ধরা যাক যে আমাদের বিখ্যাত বাংলা চলচ্চিত্রের কবরী সারোয়ার, তার আত্মজীবনী বেরিয়েছে এবং সেটা বেশ সাড়া ফেলেছে। এভাবে নানা রকম আত্মজীবনী প্রকাশ হচ্ছে। খেলোয়াড়দের, লেখকরা তো আত্মজীবনী লেখেনি, নানান রকম পেশার মানুষের আত্মজীবনী বেরোচ্ছে। তো সেই জায়গা থেকে পাঠকের আগ্রহ বিপুল। তো এই বিপুল পাঠকের আগ্রহ, বিষয়বস্তুর বৈচিত্র্য মিলে বইমেলাটা আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে বলে আমি মনে করছি। আচ্ছা, তো যদি একটু পাঠক সমাগম জানতে চাই যে কোন বয়সের পাঠকদের সমাগম বেশি হচ্ছে মেলাতে? না, মেলাতে তো একটু তরুণরা আসেন বেশি, অনেকটা বই দেখতে আসেন। আগে বই মেলাটায় যারা আসতেন তারা বেশি দেখতে আসেন। এখন আমি অনেকের হাতেই আসলে বই দেখছি। আমি বইমেলাতে অনেক ছোটোবেলা থেকেই যাচ্ছি, এখন তো আমি ওখানে কাজই করি। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে বইমেলার শেষের যে 10 দিন, 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত প্রচুর মানুষ আসেন, বই কেনেন এবং নানান ধরনের বই কেনেন। তো এতে করে আমার মনে হয় যে বইমেলাটার যে উদ্দেশ্য ছিল সেটা ক্রমে সেই উদ্দেশ্য, তার সফলতা, তার অর্জনের দিকে আমরা ধীরে হলেও এগিয়ে যাচ্ছি। বিশেষ করে ভাষা শেখা, যেমন আপনাদের অনুষ্ঠানটার নাম জানার আছে বলার আছে। এখন দেখেন, জানার আছে, জানাটা কিভাবে হবে? বই পড়ার মাধ্যমে। এই জানাটাকে কাজে লাগানো হবে কিভাবে? সেটা বলার মাধ্যমে, সেটা লেখার মাধ্যমে মানুষ বলতে পারে, অভিনয়ের মাধ্যমে বলতে পারে, আবৃত্তির মাধ্যমে বলতে পারে, নানানভাবে বলতে পারে। তো এই যে জানার আছে বলার আছে, আমি বলবো যে একটা মানুষের জীবনের যারা শিল্প সাহিত্য চর্চা করে তাদের জন্য এটা একটা মোটর মতো। এটা একটা, তো এই যে দুটো ব্যাপার, যে আমি জানবো কিভাবে? বই পড়ার মাধ্যমে। এবং বই পড়ার মাধ্যমে আমি ভাষার যে নিয়ম, ভাষার যে সৌন্দর্য সেটা বুঝবো। তো সে জায়গা থেকে কিন্তু বইমেলার এই বইমেলার মাধ্যমে যে বইয়ের যে সংস্কৃতি, এটা তৈরি হচ্ছে। মানুষ জানছে, জেনে শুদ্ধ করে বলার দিকে ধীরে হলেও এগোচ্ছে বলে আমি মনে করছি। আচ্ছা, তো বই পড়ার চর্চাটার কথা একটু জানতে চাই যে অনেকেই বলে থাকেন যে এখন ইন্টারনেটে অনেক কিছু পাওয়া যাচ্ছে, বই পড়ার দিকে একটু কম ঝুঁকছে। সেই ব্যাপারটা কি মনে হয় আপনার? আমার ব্যক্তিগতভাবে ইন্টারনেটে, যেমন আপনারা জানেন যে প্রচুর ইবুক নামানো যায়। আমি নিজে প্রচুর ইবুক নামিয়েছি নানান বিষয়ে, বিশেষ করে ইংরেজি ভাষায়। কিন্তু আমি দেখছি যে ওই ইবুক নামিয়ে ইবুকের হয়তোবা পৃষ্ঠা বা তার কিছু অংশ আমি পড়ে দেখছি যে এটার সাথে আমি আসলে ঠিক তাল মেলাতে পারছি না। মনের যে গতি, তার সাথে আসলে এই আপনার ইবুক বা ইন্টারনেট সেটার সাথে ঠিক যায় না। আমার মনের গতি সবচেয়ে বেশি যায় হলো বইয়ের সাথে। বইটা আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় খুলে পড়তে পারেন। আপনার একটা ইবুক পড়তে হলে ওখানে একটা বিদ্যুতের সংযোগ থাকতে হবে বা কোনো একটা মাধ্যম, কোনো একটা ডিভাইস আপনাকে ব্যবহার করতে হবে। তো বই শুধু আপনার নিজের, এবং আপনি ওটাকে নিজের মতো করে পড়তে পারেন। এটা আসলে বইয়ের কোনো বিকল্প হয় না, এখন পর্যন্ত হয় না, ভবিষ্যতে হতে পারে। এখন পর্যন্ত বইয়ের কোনো বিকল্প নেই। এবং বিদেশে ইবুকের যেই স্রোতটা তৈরি হয়েছিল, আবার সেটা কিন্তু বইয়ের দিকেই ঘুরে গেছে। এবং আমরা এবারও দেখতে পাচ্ছি আমাদের বইমেলাতে অনেক বেশি পাঠক সমাগম হয়েছে। আচ্ছা ভাইয়া, আরো কথা বলবো, তবে একজন বন্ধু আছে, একটা ফোন কল নিয়ে আসি। ঠিক আছে। হ্যালো, কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আপু আমার নাম নুরিন নানজুম। বাহ, চমৎকার নাম। কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ ঝটপট বলে ফেলো। আপু এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? অপশন এ, হি ইনসিস্টেড অন সিইং হার। অপশন বি, হি ইনসিস্টেড ইন সিইং হার। অপশন সি, হি ইনসিস্টেড ফর সিইং হার। বলো। আপু অপশন এ, হি ইনসিস্টেড অন সিইং হার। অপশন এ, হি ইনসিস্টেড অন সিইং হার। নিলাম, চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন বন্ধু, 500 টাকা সমমূল্যের বই পাচ্ছ তুমি। পরের প্রশ্ন, দ্য বেবি ড্যাশ সিন্স মর্নিং। অপশন এ, হ্যাজ ক্রাইড। অপশন বি, হ্যাজ বিন ক্রাইং। অপশন সি, হ্যাড বিন ক্রাইং। বলো। আপু অপশন বি, হ্যাজ বিন ক্রাইং। অপশন বি, হ্যাজ বিন ক্রাইং। নিলাম, চমৎকার, এই উত্তরটিও একদম সঠিক। বাহ, অভিনন্দন, 1000 টাকা সমমূল্যের বই তোমার জন্য। এবার বলো, তৃতীয় প্রশ্নে যাব। জি আপু। নিয়ম জানো তো? জি আপু। ঠিক আছে, যাচ্ছি। হাউ মেনি প্লেস হ্যাজ শেক্সপিয়ার রিটেন? অপশন এ 36, অপশন বি 37, অপশন সি 38। বলো। আপু অপশন সি 38। অপশন সি 38 নিলাম, কিন্তু আরেকটু ভেবেচিন্তে উত্তর দিলে বোধহয় সঠিক হতো। উত্তরটি ভুল। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন বি 37। অনেক ধন্যবাদ। আরেকজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? মাহবুবুর রহমান। কেমন আছো বন্ধু? ভালো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7 এ পড়ি। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলে ফেলো ঝটপট। জানাও জানা। জানাও জানা, ঠিক আছে। জানাও জানা থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, 26শে ফেব্রুয়ারি 2017 অস্কারের কততম আসর অনুষ্ঠিত হয়েছে? অপশন ক 87তম, অপশন খ 88তম, অপশন গ 89তম। অপশন গ 89তম। অপশন গ 89তম। নিলাম, চমৎকার, একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা প্রকাশিতব্য দ্বিতীয় বইয়ের নাম কি? অপশন ক অসমাপ্ত আত্মজীবনী, অপশন খ আমার ডায়েরি, অপশন গ কারাগারের রোজ নামচা। অসমাপ্ত আত্মজীবনী। অপশন ক অসমাপ্ত আত্মজীবনী। নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর অপশন গ কারাগারের রোজ নামচা। ভাই, আপনার সঙ্গে কথা বলছিলাম যে জানতে চাইবো এবারে বইমেলাতে শিশু সাহিত্য চর্চা কতটা হয়েছে, বা শিশুদের জন্য বই কতটা এসেছে এবার? শিশুদের জন্য বই তো সবসময়ই বেশি আসে, কারণ শিশুদের বইয়ের চাহিদাও ব্যাপক। আর আপনি জানেন যে ওই শিশু প্রহরের কারণে বাচ্চারা বাবা মার সাথে আলাদাভাবে যায়। ও সময় মানে যারা মানে একটু প্রাপ্তবয়স্ক পাঠক আছেন তাদের বদলে তারাই আসলে বইমেলার সময় যায়। তো ওই সময়টায় কোনো মানে বড়রা গেলে অনেকেই বই ছাড়া মোটামুটি চলে আসে, কিন্তু বাচ্চারা যায় তখন তারা কিন্তু বাবা মার থেকে একটা বই মানে মোটামুটি আদায়ই করে নেয়। কারণ আমি ওইদিন যাচ্ছিলাম, একটা বাবা তার বাচ্চাকে বলছে, সবাই বই নিয়ে ফিরছে, তো বাবা তার বাচ্চাকে বলছে সবার হাতে বই, তোমার বই কই? বাচ্চাটা বলছে আমার বই তুমি কিনে দিবে। বাবাকে বলছে মানে হ্যাঁ কিনে দিব। এই যে সবার বই কই, সবার হাতে বই, তোমার বই কই, মানে হ্যাঁ মানে মানে বাচ্চা বাবার সাথে এই ছোট্ট করে মজাটাও করছে। আমি বলছিলাম যে একজন খুব বিখ্যাত ব্যক্তি, উনি নিজে লেখক, বিদেশেই মোটামুটি থাকেন, তো তার বাচ্চাকে নিয়ে এসেছেন। বাচ্চা অনেক দিন ধরে বিদেশে আছে, ইংরেজিতে কথা বলে। তো এসে ওই শিশু প্রহরে বাবার সাথে গেছে। তো বাবার সাথে গিয়ে ও তো বাংলা বোঝে না, কিন্তু বাংলা বই দেখে, বাংলা বইয়ের মুদ্রণ, বাংলা বইয়ের মান দেখে তার পছন্দ হয়েছে। বাবাকে বলছে ইংরেজিতে যে বাবা আমাকে বইটা কিনে দাও। বাবা তাকে বই কিনে দিচ্ছে। আমি এই ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে বোঝাতে চাচ্ছি যে এই যে শিশুদের আগ্রহটা কীরকম বইয়ের প্রতি। আমার মনে হয় যে মানে শিশুদেরকে আসলে শিশুদের মতো করে দেখাটা একটু যে শিশুরা কিন্তু বড়দের চেয়ে অনেক ব্যাপারে অনেক পরিষ্কার স্পষ্ট করে বুঝতে পারে। এবং আপনি জানেন যে শিশু সাহিত্যটা সেটাই সত্যিকারের শিশু সাহিত্য, যেখানে শিশু সাহিত্যের মাধ্যমে বড়দের জগৎটাকে খুলে দেখানো হয়। হ্যাঁ, খুলে দেখানো হয়। আপনি সুকুমার রায়ের যে শিশু সাহিত্য থেকে শুরু করে আমাদের যারা এখন লিখছেন, লুৎফর রহমান রিটন, আমিরুল ইসলাম, তারপরে আহমদ মাজহার বা আরও যারা আছেন, তাদের কিন্তু এই ব্যাপারটা আছে যে
তাদের ছড়ার ভেতরে, তাদের কবিতার ভেতরে লিখছেন শিশুদের জন্য, কিন্তু ওখানে বড়দের ব্যাপারগুলো আছে। এটা শিশু সাহিত্যের মূল দিক। হ্যাঁ, শিশু সাহিত্যের মূল দিক। শিশু সাহিত্যের চর্চা সবসময় সব জায়গায় একইভাবে হয়েছে তা না, কিন্তু শিশু সাহিত্য আসলে সাহিত্যকে সমৃদ্ধ করার ভিত্তিটা তৈরি করে দেয়। হ্যাঁ, যেমন ফরাসি সে বিখ্যাত বই দ্য লিটল প্রিন্স, হ্যাঁ, এক্সুপেরির লেখা। তো ওই বইটা কিন্তু যারা ফরাসি শেখেন তাদের ফরাসি শেখার জন্য দেওয়া হয়। বাচ্চাদের বই, কিন্তু ওই বাচ্চাদের বই, অথচ ওটার মধ্যে বড়দের জগৎটা খুব সুন্দর করে দেখানো। ওটা যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে। আমাদের বাংলা সাহিত্য কিন্তু এরকম অসংখ্য বই আছে বাচ্চাদের জন্য লেখা, কিন্তু যে কেউ পড়তে পারবে। উপেন্দ্র কিশোর রায়ের লেখাগুলি, সত্যজিৎ রায়ের লেখাগুলি, আপনি সত্যজিৎ রায়ের, হুমায়ুন আহমেদের অনেক বই আছে বাচ্চাদের জন্য, হাসান আজিল হকের লাল ঘোড়া আমি, খুব বিখ্যাত বই। ওটা পড়া মাত্রই বুঝবে যে এটা শুধু শিশুদের জগৎ না, এটার মধ্যে বড়দের জগৎটা খুলে দেওয়া আছে। তো এইভাবে যারাই শিশু সাহিত্য চর্চা করেছেন তারা কিন্তু প্রকৃত শিশু সাহিত্যের দিকে এগিয়েছেন, এবং তার ভিতর দিয়ে আসলে মূল শিশু সাহিত্যের মাধ্যমে আসলে সাহিত্যকেই সমৃদ্ধ করেছেন। এটা শিশু সাহিত্যের অন্যতম। আমরা এখন কিন্তু দেখতে পাই যে শিশু কিশোররাও লেখালেখির প্রতি আগ্রহী হয়ে উঠছে, এবং আপনার যেই বইগুলো এবার এসেছে এর মধ্যে একটি বই আছে প্রবন্ধের বই, যেটি এবং যার মধ্যে লেখকের, ছোট গল্প লেখকের একটা প্রস্তুতি নিয়ে খুব বিশ্লেষণধর্মী লেখা রয়েছে। তো সেই বইটি প্রসঙ্গেও জানবো। আর কিশোররা যদি লেখালেখি করতে আগ্রহী হয় তাদের প্রস্তুতিটা কখন থেকে শুরু করা উচিত, এই বিষয়টা নিয়ে একটু জানবো। আচ্ছা, আমি এটা বলতে চাই যে আসলে লিখতে হলে আসলে পড়তে হবে, পড়ার মধ্যে দিয়ে ভাষাটা তৈরি হবে। এবং আর একটা জিনিস হলো দেখা, লেখা এবং দেখা। দেখার ব্যাপারটা যে আমরা বলি না, চোখ কান খোলা রাখতে হবে, চোখ এবং কান, শ্রুতি এবং স্মৃতি যদি আমরা একটু বড়দের ভাষায় বলি। কিন্তু আমি বলবো যে যত ভালো করে দেখবে এবং ভালো করে কোনো জিনিস শুনবে। সমুদ্র পাড়ে একটা লোক বড় হচ্ছে, সে যদি সমুদ্রটাকে দেখে, সমুদ্রের যে শব্দ সেটাকে সে গ্রহণ করছে। আমি নিজে ব্যক্তিগতভাবে যেন আমি মনে করি যে আমার লেখালেখির পিছনে সমুদ্রের একটা বিরাট ভূমিকা আছে। আমি যখন একা একা সমুদ্র পাড়ে চলে যেতাম কোনো বিকেলবেলা অথবা সকালবেলা চলে যেতাম, চুপ করে বসে থাকতাম, যে সমুদ্রের শব্দ, সমুদ্রের এই যে আপনি তো জানেন সমুদ্রের সামনে গেলে কী হয়, যে বিশাল বিস্তৃত। তো ছোটোবেলা থেকে এই যে বিশালত্বের যে জায়গাটা, মানুষকে দেখার, মানুষকে বোঝার, মানুষের ভেতর দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার যে ব্যাপারটা, এই চর্চাটা যদি করে, বইয়ের প্রতি আগ্রহ, লেখার প্রতি, আঁকার প্রতি, আপনারা জানেন বাচ্চারা রং নিয়ে খুব কাজ করতে পছন্দ করে। তা আমার মতে যারা রং নিয়ে আঁকতে রং নিয়ে কাজ করে, ছবি আঁকতে পছন্দ করে, এদের মধ্যে থেকে অনেকে আসলে লেখক হয়ে উঠতে পারে। তো শিল্পের যে কোনো চর্চা, সেটা গান হতে পারে, সেটা আবৃত্তি হতে পারে, সেটা ওই যে ছবি আঁকা হতে পারে, এই যে কোনো চর্চার ভেতর দিয়ে আসলে একজন লেখক হয়ে ওঠার দিকে চলে যেতে পারে এবং পর্যবেক্ষণ যাচাই করে নিতে পারে। আচ্ছা, আরো কথা বলবো, একজন ছোট বন্ধু আছে। হ্যালো, কে আছে আমার সঙ্গে? আমি অর্পিতা। কেমন আছো বন্ধু? ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6 এ। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলো? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় প্রায় 600 বছর আগের পুরাকীর্তির সন্ধান পাওয়া গেছে? অপশন ক সিরাজগঞ্জ, অপশন খ লালমনিরহাট, অপশন গ চুয়াডাঙ্গা। বলো। চুয়াডাঙ্গা। অপশন গ চুয়াডাঙ্গা নিলাম একদম সঠিক উত্তর। জানার জন্য বলে দিচ্ছি, জেলার আলমডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা উপজেলায় পুরাকীর্তির সন্ধান পাওয়া গেছে। ঠিক আছে, পরের প্রশ্ন যাচ্ছি। মাদার টেরেসাকে ঈশ্বরের দূত বা সেন্ট ঘোষণা করা হয়েছে কবে? অপশন ক 4 সেপ্টেম্বর, অপশন 2015, অপশন খ 4 সেপ্টেম্বর 2016, অপশন গ 4 সেপ্টেম্বর 2014। বলো। অপশন খ 4 সেপ্টেম্বর 2016। অপশন খ 4 সেপ্টেম্বর 2016। বাহ, চমৎকার, ব্রিলিয়ান্ট, একদম সঠিক উত্তর। অভিনন্দন, 1000 টাকা সমমূল্যের বই পাচ্ছ তুমি। এবার বলো, পরের প্রশ্নে যাব? না, যাব না? ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একজন বন্ধু আছে, কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে আছো? নাম বলো। নাফিসা। নাফিসা, কেমন আছো? ভালো, আপনি? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8। ক্লাস 8 এ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন নিতে চাও বলো? গুণীজনের বাণী। গুণীজনের বাণী, ঠিক আছে। গুণীজনের বাণী থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন,
আমরা কলমকে জিজ্ঞেস করো, আমি তাকে শাসন করি না, সেই আমাকে শাসন করে। কথাটি বলেছেন অপশন ক জন টেলর, অপশন খ টমাস ফুলার, অপশন ক জর্জ হারভার্ড। বলো। অপশন খ ফ্রাঙ্কলিন। অপশন খ টমাস ফুলার, এটা বলছো? ফ্রাঙ্কলিন। ঠিক আছে, নিচ্ছি, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর অপশন ক জন টেলর। কথা বলছিলাম আপনার সঙ্গে শিশু সাহিত্য চর্চা নিয়ে কথা বলছিলাম, এবং লেখালেখির আসলে শুরুটা কিভাবে করা উচিত, পর্যবেক্ষণ শক্তির কথা আপনি বলছিলেন। আপনার বইয়ের বিষয়বস্তুটা আমি জানতে চাই। আপনি তো ছোট গল্প লেখকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন, সেই বইটার বিষয়বস্তু। আচ্ছা, মানে আমি এই বইটা চেষ্টা করেছি যে প্রথমে ছোট গল্প লেখার যে প্রস্তুতি, তার প্রথম প্রস্তুতি হলো ছোট গল্প পড়ার প্রস্তুতি, যে কিভাবে একজন লোক ছোট গল্পের মধ্যে দিয়ে নিজের পর্যবেক্ষণ ক্ষমতা, অনুভব ক্ষমতা এটাকে বাড়াবে। ছোট গল্প এমন একটা মাধ্যম যে ছোট গল্প পড়ার আগে, ছোট গল্প বিচার করার আগে, ছোট গল্পে আসলে আপনাকে বিচার করে ফেলে যে আপনি আসলে এটা পড়ার উপযোগী কিনা। আমাদের প্রাপ্ত মনস্কতা মানে এক ধরনের পরীক্ষা হয়, ম্যাচুরিটির পরীক্ষা হয় যেটাকে বলে। তো এই ম্যাচুরিটির পরীক্ষাটা ছোট গল্পের মাধ্যমে হতে পারে। কারণ আমরা কবিতার মধ্যে দিয়ে দেখি কবিতা একটু বিমূর্ত জায়গা থেকে কথা বলে, কিন্তু ছোট গল্প তো খুব স্পষ্ট জায়গায় যায়, গদ্যে লেখা একটা জিনিস, ওখানের মধ্যে কাহিনী আছে, চরিত্র আছে, কিন্তু তারপরে অনেকে ছোট গল্প উপভোগ করতে পারেন না। তো যারা উপভোগ করতে পারেন, উপভোগটা আসলে কতটা আমি করছি সেটা দেখতে হবে, এবং ছোট গল্পগুলো পড়ে উপভোগ করতে হবে। হ্যাঁ, ছোট। হ্যালো, কে আছো? হ্যালো, সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। হ্যাঁ, আমার নাম পারভিন। কেমন আছো বন্ধু? হ্যাঁ, আছি আপু, ভালো। আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6-এ। ক্লাস 6-এ, ঠিক আছে। ছবি গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালো করে দেখো আর প্রশ্নের উত্তর দাও। সম্প্রতি ইনি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দ্রুততম হ্যাটট্রিক করেছেন, তার নাম বলো। অপশন ক আতোয়া গ্রিজম্যান, অপশন খ জেমস হাইটার, অপশন গ কেভিন গামিরো। বলো। অপশন খ জেমস হাইটার। অপশন খ জেমস হাইটার নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর অপশন গ কেভিন গামিরো। 3টি গোল করেন 4 মিনিট 45 সেকেন্ডে। আরেকজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? নাম বলো। দুঃখিত বন্ধু, টেলিফোনের সংযোগটি সম্ভবত কেটে গিয়েছে, আবার চেষ্টা করো। আপনার সঙ্গে কথা বলছিলাম ছোট গল্প লেখকদের প্রস্তুতি নিয়ে। একটু জানতে চাই, এবছর বইমেলাতে অনেক তরুণ লেখকের বই প্রকাশ পেয়েছে, এবং সব মিলিয়ে 4,500 বইয়ের মধ্যে অধিকাংশই তরুণ লেখকের বই। তো তাদের বইয়ের মানটা কতটা দেখছেন? না, হ্যাঁ, সেটা তো আছে, মানে মানটা, প্রচুর বই প্রকাশিত হয়েছে তরুণদের, এবং কিছু প্রকাশনী আছে যারা তরুণদের বই করেছে। হ্যাঁ, যেমন আমি নামই উল্লেখ করছি, যেমন চৈতন্য নামে যে প্রকাশনীটা, তারা তরুণদের বই করছে। অনার্য নামে একটা প্রকাশনী, রোদেলা, কথা প্রকাশ, তারপরে আরও অনেক প্রকাশনী আছে যারা তরুণদের উপর নির্ভর করেই তাদের বইমেলাটিকে সাজিয়েছে। তো মানের দিক থেকে বলবো যে তরুণ প্রকাশকরা ব্যাপকভাবে তাদের বইয়ের মান যাতে শিল্পসম্মত হয় সেদিকে নজর দিয়েছেন। আগের প্রকাশনার যে ধারাবাহিকতা, সেখান থেকে এখন বই প্রকাশের ক্ষেত্রে প্রযুক্তি যে জায়গায় গেছে, যেমন তারা হার্ড কপির বইও বের করছেন, পাশাপাশি মানে ই ভার্সন যেটা বইয়ের, এটাও করছেন। অর্থাৎ বইয়ের প্রচার প্রসারের নানান দিক তারা মানে খেয়াল রেখেছেন, মানে এই সময়ের সাথে তাল মিলিয়ে। সে জায়গাটাকে বলবো যে মানে বইমেলার সার্বিক দিক থেকে যে নতুন একটা মাত্রা, মানে বই সেই সঙ্গে ই বই, মানে ই বুক যেটাকে বলছে, সেটা আছে। তরুণরা বড় অংশই আসলে ছোট কবিতা লেখেন, ছোট গল্প লেখেন, উপন্যাস সেই তুলনায় একটু কম। কিন্তু উপন্যাস যারা করছে, যেমন বেহুলা বাংলা নামে একটা প্রকাশনী আছে, তারা একদমই তরুণদের বই নিয়ে, তরুণরা আসলে মুক্তিযুদ্ধটাকে কীভাবে দেখেছে, তারা 71টা বই এভাবে একটা সিরিজ তৈরি করেছেন, এবং এটা ব্যাপকভাবে তরুণদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। তো এই যে তরুণদের মাধ্যমে, যারা যুদ্ধ দেখেনি, যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে নিজেরা জানার মাধ্যমে, নিজেরা গবেষণা করার মাধ্যমে বই তৈরি করছে, ছোট গল্পের বই তৈরি করছে, এটা একটা অভিনব একটা ব্যাপার। হ্যাঁ, এবং আমার মানে হুমায়ুন আজাদ বলতেন যে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধটা আসলে নতুন করে জন্ম নেবে এই যে তরুণরা যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদের ভেতর দিয়ে, যেটা আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি, যে প্রজন্মটা আসলে মুক্তিযুদ্ধ দেখেনি তারাই আসলে মুক্তিযুদ্ধের পক্ষের, মানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এর পক্ষের সবচেয়ে বড় সমর্থক হয়ে তারা দাঁড়িয়েছে, এবং এর ছাপ কিন্তু তাদের লেখালেখির মধ্যেও পড়ছে।
হ্যাঁ, তারা এই বিষয়ক বইগুলো করছে, মুক্তিযুদ্ধের বই লিখছে, একেবারেই তরুণ লেখকরা। তো এই জায়গা থেকে আমি বলবো যে ঠিক এইভাবে যে জিনিসটা যে দেখেনি তার কল্পনা শক্তি প্রয়োগ করে, তারপরে এই যে আপনার এই জানার আছে বলার আছে জায়গা থেকে, মানে তারা থেকে জানছে এবং তারা বলছে। হ্যাঁ, তো এই জায়গা থেকে তরুণরা যে ভূমিকাটা পালন করছে সেটা আমি বলবো অনবদ্য, মানে বিশুদ্ধ অর্থে, নিখুঁত অর্থে, আবার একই সাথে অনন্য। হ্যাঁ, এই ব্যাপারটা বইমেলার মানে গত বছর থেকে যেটা শুরু হয়েছে এবং এখানে এসে তার আরও একটা পূর্ণতার দিকে যাচ্ছে এবং আরও এটা আমার মনে হয় মানে সফলতার দিকে যাবে। আচ্ছা, তো এই তো গেল একটা ব্যাপার। একটু যদি অন্য পিঠে আমরা তাকাই, অনেক পত্রপত্রিকা আমরা দেখছি যে খুব কিছু বইয়ের মধ্যে খুব তাড়াহুড়া লক্ষ্য করা গেছে, যে খুব অল্প সময়ের মধ্যে কিছু বই প্রকাশ করা হয়েছে, বই মেলাতে সেগুলো আছে, তো সেগুলোর মান আসলে কতটা মনে হচ্ছে? আচ্ছা, বইমেলার একটা অন্যতম আমি বলবো মানে অনেক ইতিবাচক দিক আছে, তার মধ্যে এই নেতিবাচক দিক যেটুকু আছে সেটা হলো এই তাড়াহুড়াটা। যারা ধরেন এটাকে একটা মৌসুমি মানে একটা মৌসুম হিসাবে নেয়, বই প্রকাশের মৌসুম হিসাবে নিচ্ছে, কিন্তু বই তো আসলে সারা বছর ধরে প্রকাশনার ব্যাপার, যত্ন নিয়ে। কারণ একটা বই তৈরি হওয়া, বইটাকে বলে মানে অক্ষরের মাধ্যমে, তো অক্ষর মানে যেটা ক্ষয়ে যায় না, অর্থাৎ আমি যেই অক্ষরের মাধ্যমে একটা বই তৈরি করব সেটা আসলে এমন বই হওয়া উচিত যেটার একটা স্থায়িত্ব থাকবে। তো যখন আমি এই অক্ষর দিয়ে এমন একটা বই তৈরি করি যেটা আসলে মানে মানে অল্প সময়ের ব্যবহারের জন্য, ওয়ান টাইম ইউজের জন্য, সেটাও আসলে থেকে যাচ্ছে, কিন্তু সেটা থেকে যাচ্ছে বাজে বইয়ের নমুনা হিসাবে। তো যারা এই কাজগুলি করেন তাদের খেয়াল রাখতে হবে যে আমি যে বইটা করছি তাড়াহুড়োর মাধ্যমে, সেটা আসলে ভালোর দিকে না গিয়ে যদি একটি বাজে বইয়ের নমুনা হিসেবে থেকে যায়, সেটা আসলে তার জন্য মানে এক ধরনের একটা ক্ষতিকর দিক এবং প্রকাশনার দিক থেকেও একটা ক্ষতিকর দিক, এবং আমি বলবো এক ধরনের সাহিত্য মানে ভাষা দূষণ, শিল্প দূষণ, এই জায়গা থেকেও একটা মানে বিবেচনা করা যেতে পারে। তো এই ব্যাপারটা একটু বিবেচনায় রাখার জন্য বলবো যে বইমেলায় যেটা একটু নেতিবাচক সেটা হলো যে মৌসুমী লেখক এবং মৌসুমী লেখকদের যে বই প্রকাশের মাস হিসেবে ফেব্রুয়ারিকে বেছে নেওয়া, এই জায়গা থেকে তারা যদি সত্যিকার সাহিত্য চর্চার দিকে আসেন তাহলে মনে হয় খুব ভালো একটা জায়গা তৈরি হবে তাদের নিজেদের জন্য। আচ্ছা, একটু যদি জানতে চাই যে একটা প্রিপারেশন, একটা বইয়ের জন্য কত দিনের প্রিপারেশন হতে পারে, এই বিষয় নিয়ে কথা বলবো। তবে একজন ছোট বন্ধু আছে। ঠিক আছে, হ্যালো, কে আছো? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে আছো, নাম বলো? আমি এশা। কেমন আছো বন্ধু? এই তো আপু ভালো, আপনি ভালো? আমিও ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 8 এ পড়ি। ক্লাস 8 এ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? আপু এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, which one is somehow different from others? অপশন এ লিমা, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি লন্ডন। বলো। আপু অপশন এ। অপশন এ লিমা, নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল। সঠিক উত্তর অপশন বি নিউ ইয়র্ক। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? আমি পারদিন। কেমন আছো বন্ধু? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7 এ। ক্লাস 7 এ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? আপু ছোটদের পার্লামেন্ট। ছোটদের পার্লামেন্ট, ঠিক আছে। ছোটদের পার্লামেন্ট থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে প্রথম হুইপ নিয়োগ করা হয় বলতে হবে কত শতকে? অপশন ক 18 শতকে, অপশন খ 19 শতকে, অপশন গ 16 শতকে। বলো। 19 শতকে, অপশন খ। অপশন খ 19 শতকে, নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর অপশন ক 18 শতকে। ভাই, আপনার সঙ্গে কথা বলছিলাম, একটু আপনার বইয়ের প্রসঙ্গেই চলে যাই। তরুণ লেখকদের আসলে প্রস্তুতি নিয়ে অনেক কথা বলছিলাম, একটু আপনার উপন্যাসটা নিয়ে জানতে চাই। সেই উপন্যাসের বিষয়বস্তুটা কি ছিল? আচ্ছা, উপন্যাসের বিষয়বস্তু আমি আসলে মানে মানুষের লক্ষ্যহীনতাকে দেখাতে চেয়েছি, যে একজন লোক ক্রিকেটার হতে চেয়েছিল। মানে বাংলাদেশে এই সময় ক্রিকেট খেলাটা খুব জনপ্রিয়, অনেকেই ক্রিকেটার হতে চায়। তো এই ক্রিকেটার হওয়ার জন্য যে লক্ষ্য, যেই কর্মসূচি বা যেই চর্চা দরকার, তার কোনো কিছু যেমন অতিরিক্ত মানে ঠিক সেই ব্যাপারে ক্ষতি ডেকে আনে। তা আমার এই উপন্যাসটার মধ্যে যে প্রধান চরিত্র প্রথম দিকে ছিল জহরত, সে চাইতো যে সে মানে ক্রিকেটটা এত বেশি করে জানবে, এত বেশি, তো সে এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে নানান জায়গায় ভুল করে ফেলছে, মানে তার অতিরিক্ত আগ্রহের কারণে।
তো এখান থেকে তার একটা ব্যর্থতার সূচনা হয়, সে আসলে সেই মানে ক্লাবে থাকতে পারে না, পরবর্তীকালে সে আসলে কি করবে, তারপর সে কিছু চরিত্রের সাথে তার পরিচয় হয়। এই চরিত্রগুলির জীবনে নানান রকমের চড়াই উতরাই, নানান রকমের গোপন প্রকাশ্য ব্যাপারের সাথে সে জড়িয়ে পড়ে। পরবর্তীকালে তার আসলে সে এক ধরনের লক্ষ্যহীন হয়ে যায়। এই জায়গাটা আনতে চেয়েছি। এবং সমকালীন বাংলাদেশের রাজনীতি, কিছুটা তার নৈরাজ্য, যেমন আমরা এই যে রাজনীতির কারণে হরতাল, বোমাবাজি, এর মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থার যে ক্ষতিটা হয়, সেই ব্যাপারটাও এখানে কিভাবে সেই শিক্ষার্থীদের বা সেখানে যারা কাজ করেন তাদেরকে ভোগাচ্ছে, এই ব্যাপারগুলি উপন্যাসে আনার চেষ্টা করেছি। কিছু মানে ওই পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, আপনার ছোট গল্পের একটি বই এসেছে, সেখানে বেশ অনেকগুলো গল্প রয়েছে, সেই গল্পগুলো কি ধরনের? আচ্ছা, এই ছোট গল্পের বইটার নাম হচ্ছে অক্ষর পুরুষ অন্যান্য গল্প। এই অক্ষর পুরুষ গল্পটা 21-এর মানে ভাষা আন্দোলন যে চেতনা, সেটাকে নিয়ে লেখা। একজন লোক লেখক হতে চেয়েছিল। সেই লেখক হতে গিয়ে তার মনে হয়েছে যে একটা গভীর নিবিড় অনুশীলন, একটা পাঠ, ওর মধ্যে দিয়ে সে লেখক হবে। কিন্তু জীবন জীবিকার প্রয়োজনে তার দেখা যাচ্ছে যে এখানকার বাস্তবতায় সে আসলে তার সংসার, তার পরিবার, তাদেরকে যে ভরণ পোষণ দেওয়া, সেটার জন্য বাংলাদেশকে তার ঠিক উপযুক্ত মনে হচ্ছে না। সে একজন অভিবাসী মানুষ হিসেবে বিদেশে চলে যাচ্ছে, যার বাবা এক ধরনের ভাষা আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন। তার বাবা তাকে বলেছিলেন যে সে যেন এই দেশটা ছেড়ে না যায় এবং সেজন্য লেখালেখির সঙ্গে থাকে, কিন্তু সে আসলে অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ভালো লাগলো আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আসলে সময় স্বল্পতার কারণে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এনটিভিকে ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।